তো দেখো বাচ্চারা, তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করছি সেটা হচ্ছে আমাদের থার্ড উইকের একটা অ্যাসাইনমেন্ট না, যারা তোমরা এসএসসি 23, এসএসসি 21 বা এইচএসসি 23 আছো। তো এই প্রবলেমটা সুন্দর একটা প্রবলেম, তো আমরা মানে সলভ করি, আর তারপরে কোনো সমস্যা হইলে আমাকে একটু জানাবা, ঠিক আছে? মনের মধ্যে রাখবা না, ঠিক আছে? তো দেখো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চারা শুরু করতেছি কিন্তু, হ্যাঁ। তো দেখো তোমার বলছে কি জানো, তোমাকে বলছে যে একটা বস্তু আছে, হ্যাঁ, ওই বস্তুটা তোমার কয় মিটার উচ্চতায় আছে সেটা তোমাকে বলে দিছে, যে বলছে 40 মিটার উচ্চতায় আছে। কত মিটার? 40 মিটার, হ্যাঁ। এবং যে বস্তুটা আছে না, তার একটা ভর আছে জানো, সেটা হচ্ছে 75 কেজি ভর। আহা, এটা প্রশ্নে বলে দিছে। তাহলে 75 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে মোটামুটি 40 মিটার উপরে আছে, এবং এখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদি আমরা এখান থেকে তাকে ছেড়ে দেই, তাহলে অবশেষে আকাশের উপর উঠবে, তাই না? আকাশের উপর উঠবে না বাচ্চারা, নিচে নামবে। নিউটন এটাই বলছিল না, এই যে নিউটনের মাথায় যখন আপেল পড়ছিল, তাই না, তখন সে চিন্তা করছে আপেলটা কেন নিচে পড়ছে, এটা তো সে চিন্তা করছে। তো যাই হোক, তো গ্রেভিটেশনাল ফোর্সের কারণে। আচ্ছা বাচ্চারা, এই যে নিউটনের মাথায় আপেল পড়ছে, আপেল না পড়ে তো তালও পড়তে পারতো, হ্যাঁ পড়তে পারতো। তো তাল পড়লে কিন্তু নিউটনের 12টা বাজে যেত, এবং আমাদের আর এত কিছু পড়তে হইতো না, নাকি? তো এটা নিয়ে আমরা একটা কবিতা বানাইছিলাম যে আপেল না পড়িয়া যদি পড়িত তাল, নিউটন তখন বুঝিত কত ধানে কত চাল, তাই না? তখন তারও 12টা বাজতো আর আমাদের আরাম হইতো। যাই হোক, বাদ দাও তো ওর কথা, দেরিকে তাকাও। তা আমাদের মোটামুটি 40 মিটার উপরে 75 কেজি ভরের আমাদের বস্তুটা আছে। তো তোমাকে বলছে এখান থেকে ছেড়ে দেওয়া হইলো, তাহলে ছেড়ে দিলে অবশ্যই সে নিচে নামবে, উপর উঠবে না। আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা আছে ওইখানে তোমাকে কি বলছে? ক নাম্বার প্রশ্নটাই বলছে কি জানো? বলছে বাবু, এই জায়গাটার মধ্যে, এটা তো সর্বোচ্চ উচ্চতা না, হ্যাঁ, তাহলে এই জায়গায় তার মোট শক্তি কত, এটা বার করতে বলছে, বুঝছো? আচ্ছা, তাহলে এই জায়গার মোট শক্তি কত? তাহলে মোট শক্তি বলতে আসলে দুইটা শক্তির যোগফল। তাহলে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। আচ্ছা, তাহলে আমি যদি এই জায়গাটার, দেখো না, এখান থেকে তো তাকে ছেড়ে দিছি না, হ্যাঁ, তাহলে এই জায়গার বিভব শক্তি প্লাস গতি শক্তি দুইটা যদি বার করতে পারি, করলে আমরা কি পেয়ে যাব? মোট শক্তি পেয়ে যাব। এখন আমরা দেখবো আসলে কি এই জায়গায় বিভব শক্তি গতি শক্তি আছে, আর যদি থাকে তাহলে কিভাবে বার করতে হয় সেই জিনিসটা একটু দেখি, দাঁড়াও। দেখো, বিভব শক্তি মানে কি? বিভব শক্তি মানে হচ্ছে তুমি একটা বস্তু নিবা, স্বাভাবিক অবস্থা থেকে তাকে আরেক অবস্থানে নিয়ে যাবা। নিয়ে যেতে যদি তোমাকে কাজ করতে হয়, দেখো এই যে আমি তাকে এখান থেকে এখানে উঠাইলাম, আমাকে কি কাজ করতে হয় নাই? হয়েছে তো, হ্যাঁ। তাহলে যদি তোমাকে কাজ করতে হয়, তাহলে তুমি যেই পরিমাণ কাজটা করছো ওই পরিমাণ শক্তিটা তার মধ্যে স্টোর থাকে, যেটাকে আমরা বলি বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কখন থাকবে? যখন তুমি তাকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিতে কাজ করতে হয়। যদি কাজ করতে হয়, তাহলে তুমি ওর বিরুদ্ধে একটা কাজ করছো, তো তুমি যে কাজটা করছো ওই পরিমাণ শক্তিটা বিভব শক্তি আকারে থাকে। আচ্ছা ঠিক আছে, তো দেখো একটা স্প্রিং আছে, আমি মনে করি এটাকে টেনে এখান থেকে এখানে আনছি। এই যে টেনে এখান থেকে এখানে আনছি, তাহলে অবশ্যই মনে আমাকে কাজ করতে হয়নি, তাই না? ফুদাওতে চলে আসছে, তাই না বাচ্চারা? হ্যাঁ, তোমাকে কিন্তু অনেক পরিশ্রম করে এখান থেকে এখানে আনতে হয়েছে, হ্যাঁ। তাহলে তুমি যে পরিমাণ পরিশ্রম করে এখানে আনছো, তাহলে তোমাকে তো কাজ করতে হয়েছে একটা, না? হ্যাঁ, ওই পরিমাণ শক্তি তাহলে কোথায় গেছে? ওই পরিমাণ শক্তি এই স্প্রিংটার মধ্যে প্রসারণের জন্য সঞ্চিত আছে। এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, তাই না? হ্যাঁ, তাহলে তুমি মোটামুটি বুঝছো যে বিভব শক্তি থাকবে কিনা কিভাবে বুঝবা? যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যদি কাজ করতে হয়, যে পরিমাণ কাজ হয় ওইটা তার মধ্যে বিভব শক্তি থাকে। তাহলে আমাদের যে এম্বরের বস্তুটা আছে, এটাকে ভূমি থেকে উপরে উঠাইতে, 40 মিটার উপর উঠাইতে কি কোনো কাজ করতে হয়েছে না এমনি উঠে গেছে? কাজ করতে হয়েছে। যেহেতু কাজ করতে হয়েছে, তাহলে তার মধ্যে কি থাকবে? অবশ্যই বিভব শক্তি থাকবে। ও, তাহলে আমরা বুঝছি যে বিভব শক্তি আছে। এবং বিভব শক্তির মানটা কিভাবে বার করে? সেটা হচ্ছে mg ইন্টু এইচ, যে একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ পরিমাণ ওঠাইতে কি পরিমাণ কাজ, তার রিলেশন হচ্ছে mgh। তাহলে m হচ্ছে ওই বস্তুটার ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই এইচটা কোন এইচ বলো তো বাচ্চারা? বলো না। এইচটা হচ্ছে ভূমি থেকে বা সাম্যাবস্থান থেকে আমাদের উচ্চতা। তাহলে সাধারণত আমরা এই ক্ষেত্রে সাম্যাবস্থানটাই আমাদের ভূমি, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় ওঠাচ্ছি সেই এইচটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ। তাহলে যত বেশি এইচ হবে, দেখো না, যত বেশি এইচ হবে তোমার বিভব শক্তির মান তত বাড়বে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝছি এই জায়গায় বিভব শক্তি আছে, এবং বিভব শক্তির মান কত আছে সেটাও কিন্তু আমরা বার করতে পারবো, mg ইন্টু এইচ, তাই না? যেমন m এর মান কত? 75, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 40, তাই না? আমরা 40 মিটার উপরে বিভব শক্তি বার করতেছি। করলে তোমার মোটামুটি এটা কত আসে দেখি, আমরা একটু ক্যালকুলেশন করি। 75 ইন্টু 9.8 ইন্টু 40 করলে 29,400 জুল আসছে, বুঝছো? ঠিক আছে, হয়ে গেছে।
তাহলে এই জায়গার বিভব শক্তি বার করা তো হয়েছে। আচ্ছা এখন আমরা বার করবো গতিশক্তি। গতিশক্তি কিভাবে বার করে দেখো, যখন যখন কোন একটা বস্তু গতিশীল থাকে, কি বলছি, যখন একটা বস্তু গতিশীল থাকে তখন তার গতিশীল থাকার জন্য তার মধ্যে একটা এনার্জি থাকে যেটাকে আমরা বলি গতিশক্তি, তাই না? তাহলে দেখো আমি তো এখন গতিশীল আছি, তাই না? কই গতিশীল আছে, আমি তো স্থির আছি। এখন আমি যদি দৌড়াদৌড়ি করি তাহলে কি হবে বলো? তাহলে দৌড়াদৌড়ি করলে আমার মধ্যে একটা শক্তি চলে আসবে গতির কারণে, এটাই গতিশক্তি। তাহলে যখন কোনো একটা বস্তু গতিশীল থাকে তার গতিতে থাকার কারণে তার মধ্যে একটা শক্তি থাকে, সেটাই গতিশক্তি। এবং গতিশক্তির মান আমরা বার করি ½ mv² দিয়ে, মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, তাহলে এখন বলো, যদি আমাদের এই যে এম্বরের বস্তুটা আছে সেটা এখানে আছে, তাহলে আমরা যখন তাকে ছেড়ে দিব তো সে নিচে নামবে, নিচে নামার সময় ব্যাগ বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু আমাকে তো বার করতে বলছে এই জায়গার গতিশক্তি বার করো। তাহলে এই জায়গায় যখন আমরা তাকে ছেড়ে দিয়েছি তার তো কোনো ব্যাগ ছিল না, আর ব্যাগ না থাকলে তো কোনো গতিশক্তিও থাকবে না। হ্যাঁ, তাহলে এই জায়গার ভেলোসিটি যেহেতু 0, তাহলে গতিশক্তির মান 0। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে, কোন এই জায়গা আমাকে বার করতে বলছিল সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত। তাহলে এই জায়গার মোট শক্তি বলতে আমরা বুঝছি যে এই জায়গার বিভব শক্তি বার করতে হবে, গতিশক্তি বার করতে হবে, কইরে আমরা কি করব, সাম করব, করলে আমরা মোট শক্তি পেয়ে যাব। তাহলে আমরা বিভব শক্তিও বার করছি, গতিশক্তিও বার করছি, তাই না? হ্যাঁ, তাহলে এই জায়গার বিভব শক্তি আমরা বার করছি, গতিশক্তি বার করছি, সাম করলে কি হয়ে যাবে, মোট শক্তি। তাহলে আমরা যদি দুইটার মান বসাই দেই তাহলে কত আসবে বলো না? 29,400 জুলে আসবে, এটাই আমাদের মোট শক্তি। ঠিক আছে না? ওকে, তো সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। জাস্ট আমি তোমাদের কনসেপ্টগুলো বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তো কনসেপ্টগুলো বুঝো, তারপর একটা ডেমো সলভ আমি দিয়ে দিব, তোমরা মিলে নিয়ে নিজের মতো করে সলভটা করবা। ঠিক আছে, এটা বুঝছো কিনা? এটা ইজি ছিল, বাট আমরা যে একটু পরে যে প্রবলেমটা যাবো এটা সুন্দর প্রবলেম। সব এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটা করে কমেন্টে জানাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক নাম্বারটা মোটামুটি বুঝছে, এটা খুব ইজি জিনিস। খ নাম্বারটা যেটা বলছে না, অলরেডি এটা তুমি বুঝে গেছো। তোমার কি বলছে জানো? বলছে বাবু, কি বলছে, বাবু এই যে এইখানে যে সর্বাধিক উচ্চতা যে জায়গাটা আছে, এখানে মোট শক্তির মধ্যে কে কে আছে তুমি একটু আমাকে বলো না। মোট শক্তির মধ্যে কে কে আছে আমাকে একটু বলো না। তাহলে এই মোট শক্তির মধ্যে কে কে আছে আমরা একটু আগে তো এটা বুঝে গেছি যে মোট শক্তির মধ্যে বিভব শক্তি আছে, গতিশক্তি আছে। হ্যাঁ, তো তুমি এই জিনিসটাই বলবা যে মোট শক্তির মধ্যে বিভব শক্তি, গতিশক্তি আছে। বিভব শক্তি কি, গতিশক্তি কি, একটু ডেফিনেশন দিয়ে বলে দিবা, 2 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের খ নাম্বারটা হয়ে গেছে। এবার দেখো গ নাম্বার যে প্রবলেমটা আছে, এটি আসলে মেইন প্রবলেম, এটি হচ্ছে জোস একটা প্রবলেম। ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রবলেম এখন যেটা আমরা করব। হ্যাঁ, এবং ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত তোমাকে বুঝতে হবে, এবং এটা বুঝলেই তোমার আসলে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে প্রস্তুত? একটা করে কমেন্টে জানাও, তারপর আমরা শুরু করছি। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত বুঝা হয়েছে। এখন শোনো, এদিকে তাকাও। তোমার এখন কি বলছে জানো? তোমার বলছে এই যে তোমার 75 কেজি ভরের, এই শোনো, 75 কেজি ভর, দেখছো এটা কিন্তু কম সম একটা ভর না, এটা মোটামুটি একজন মানুষ। আর দেখো আমার ভর কত, আমার ভর কত, 65 হবে মনে হয়। তা আমার চেয়েও কিন্তু ভারী একটা বস্তুকে তুমি এত 40 মিটার উপর থেকে ছাড়তেছো, তাই না? তো যাই হোক, তাকাও। তো তোমার বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো এখান থেকে ছেড়ে দিবা, তাহলে তুমি প্রতি 10 মিনিট পর পর, কি বলছে, 10 মিনিট না, 10 মিটার পর পর। হ্যাঁ, আচ্ছা বুঝো, তাহলে এই উচ্চতাটা তো 40 মিটার। দেখো আমরা এটাকে 4 ভাগ করি, প্রথমে 2 ভাগ করলাম, এটাকে আরো 2 ভাগ করলাম। দেখো, তাহলে দেখো তো মোট 4 ভাগ হয়ে গেল। আচ্ছা, তাহলে এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট বলতেছি, এটাকে বি পয়েন্ট, এটাকে সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটাকে আমরা ই পয়েন্ট বলতেছি। বললে কি রাগ করবা? রাগ করো না, একটা হাসি দাও। তো এদিকে তাকাও। তাহলে আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড, বুঝছো? তাহলে আমাদের এটা হচ্ছে 0 মিটার, তাহলে ভূমি থেকে এটা হচ্ছে 10 মিটার। এটা তাহলে কয় মিটার? 20 মিটার। এটা তাহলে কত? 30 মিটার। এটা তাহলে কত? 40 মিটার, তাই না? হ্যাঁ, এটা আমাদের 40 মিটার। আর ভরটা কত? ভরটা 75 কেজি, এটা আমরা জানি। তো তোমার বলছে যে এই যে তুমি ছেড়ে দিবা, রাখবা না কিন্তু, ছেড়ে দিবা। তাহলে ছেড়ে দিলে প্রতি 10 মিটার পর পর, 10 মিটার পর পর, হ্যাঁ, তাহলে তুমি এই পয়েন্টগুলো নিয়ে তোমাকে বার করতে বলছে বিভব শক্তি ভার্সেস টাইমের গ্রাফ, আর গতি শক্তি ভার্সেস টাইমের গ্রাফটা কি হবে সেটা তোমাকে বলতে বলছে তারা। দেখো না, তাদের কোনো খাইয়ে দেওয়া কাজ নাই না, খালি বলে যে এটা করো, ওইটা করো, ওইটা করো, ওইটা করো, তাই না? অ্যাসাইনমেন্ট করতে আমাদের কি কয়টা বাজে সেটাই না, ওরা কিন্তু বুঝে না। না, এই যে তোমরা দিন রাত দিন লাগে অ্যাসাইনমেন্ট করতেছো, আল্লাহ ওদের বিচার করুক। তো যাক, না থাকে বিচার করার দরকার না, ওরা তো মারা দিবে বাচ্চারা। তো যাই, এদিকে টাকা। তাহলে আমরা প্রশ্নটা কি বুঝতে পারছি? তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্নে কি বলছে যে আমরা এই যে আমরা বস্তুটাকে ছেড়ে দিব, তাহলে তোমাকে বার করতে বলছে প্রতি 10 মিটার অন্তর অন্তর যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে
মানে এই পয়েন্টগুলো ইউজ করে তোমাকে বিভব শক্তি ভার্সেস টাইম আর গতি শক্তি ভার্সেস টাইমের গ্রাফ আঁকতে হবে। তাহলে বিভব শক্তি ভার্সেস টাইম আঁকার জন্য তোমাকে কি জানতে হবে না এই জায়গার সময় কত, এই জায়গায় বিভব শক্তি কত। হ্যাঁ, গতি শক্তি ভার্সেস টাইম জানার জন্য তোমাকে মানে গ্রাফ আঁকার জন্য তোমাকে জানতে হবে এই জায়গার টাইম কত, গতি শক্তি কত। এর মানে হচ্ছে তোমার যদি এই পয়েন্টগুলা দেখো, এই যে এ বি সি ডি ই, এই পয়েন্টগুলার যদি আমি সময়, বিভব শক্তি, গতি শক্তি এগুলা জানি, তাহলে আমি তুড়ি দিয়ে কি করতে পারবো, এই গ্রাফগুলো এঁকে ফেলতে পারবো। ভালো লাগতেছে না বলো তো? হাসো না, একটা হাসি দাও না, দেখো না হাসে না। তো দেখো এদিকে তাকাও। তাহলে আমাদের এখন তাহলে জীবনের লক্ষ্য কি হয়ে গেছে মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখন আমাদের জীবনের লক্ষ্য হয়ে গেছে এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলার বিভব শক্তি কত, গতি শক্তি কত, টাইম কত, এই জিনিসটা আমাদের বার করা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হয়ে গেছে। ঠিক আছে না? এবং এটা করতে পারলে আমরা কি করতে পারবো, আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো এবং 10 মার্ক নিয়ে নিতে পারবো। ওকে, তো দেখো শুরু করি। তাহলে আমরা এই পয়েন্টগুলোতে বিভব শক্তি, গতি শক্তি, সময় এই জিনিসটা বার করব। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমরা বিসমিল্লাহ করে বিভব শক্তি বার করি। বিভব শক্তি, আহা শোনো না বাচ্চারা, তাহলে আমরা একবারে বিভব শক্তি বার করে সবগুলা পয়েন্টের বিভব শক্তি বার করে ফেলবো, সবগুলা পয়েন্টের গতি শক্তি বার করে ফেলবো, সবগুলা পয়েন্টে আসতে সময় কত, এরকম করে বার করব। হ্যাঁ, তাহলে প্রথম বিভব শক্তিটা বুঝো বাচ্চারা। এই পয়েন্টের বিভব শক্তি কত তুমি কি এটা জানো? হ্যাঁ, তুমি অলরেডি কত এটা বার করে ফেলছিলা। হ্যাঁ, তাহলে বিভব শক্তির মান কত, mgh না? হ্যাঁ, এবং এর মান আমরা জানি, এর মান হচ্ছে 29,400 জুল। ওফ, কি যে ভালো, দেখছো একটা মান আমার বার করতে হয় না, এটা আমি জানি। আচ্ছা বলো তো বি বিন্দুতে বিভব শক্তি কত, এটা কি তুমি জানো? শোনো, বিভব শক্তি বার করার ফর্মুলা তো mgh না? হ্যাঁ, তাহলে এম এর মান কত আমাকে বলতে পারবা? এম এর মান হচ্ছে 75 কেজি, জি এর মান হচ্ছে 9.8। এই এইচটা না কি এইচ বাচ্চারা? এই এইচটা হচ্ছে তুমি সবসময় মাথায় রাখবা যে আমরা যে বিভব শক্তি বার করি, বিভব শক্তি বার করার জন্য যে এইচ, সেই এইচটা হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আছে। ভূমি থেকে যত বেশি উচ্চতা হবে তার বিভব শক্তি তত বেশি হবে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এইচ এর মান বাড়তে থাকলে বিভব শক্তির মান বাড়বে। তাহলে কোন একটা জায়গার বিভব শক্তি কত এটা বার করার জন্য আমার লাগবে ওই বস্তুটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই বস্তুটা যখন এখানে আসবে মানে বি পয়েন্টে আসবে, তাহলে বি পয়েন্টে থাকা অবস্থায় তার বিভব শক্তি কত এটা বার করার জন্য আমার লাগবে সে বি পয়েন্টটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে। বলো তো কত মিটার উচ্চতায় আছে? অবশ্যই 40 মিটার উচ্চতায় আছে না? 40 না তো বাচ্চারা, 30 মিটার। দেখো তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট আছে ভূমি থেকে 40 মিটার, এটা আছে 30 মিটার, এটা আছে 20 মিটার, এটা আছে 10 মিটার, এটা আছে 0 মিটার, তাই না? তাহলে আমাকে যদি বলে এই জায়গায় বস্তুটার বিভব শক্তি কত, মানে যখন আমরা তাকে ছেড়ে দিব সে তো বি পয়েন্টে আসবে, বি পয়েন্টের বিভব শক্তি কত বার করার জন্য আমার বি পয়েন্টটা ভূমি থেকে কত মিটার উচ্চতা আছে সেটা লাগবে, আর সেটাই আমাদের এইচ, তাই না? তাহলে এই ক্ষেত্রে এইচ এর মানটা কত হবে বলো? 30 মিটার, তাই না? তো বসাই দিলে তুমি এনার্জির মানটা পেয়ে যাবে। ঠিক আছে, তবে করো না, আমার দিকে তাকায় কেন, আমার লজ্জা লাগে না বুঝি? তো দেখো দেখো এদিকে করো, এদিকে তাকাও, আমরা সলভ করি। দেখো 75 ইন্টু 9.8 ইন্টু কত 30। হ্যাঁ, করলে তোমার, আরে শোনো শোনো শোনো, এই চলে আসছে এটা 22,000। হ্যাঁ, 22,050 জুল। সুন্দর না বিষয়টা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আরে শোনো না, এই দুইটা পয়েন্ট বার করছি। সি পয়েন্টও ইজি। দেখো সি পয়েন্টে বিভব শক্তি কত, এম জি ইন্টু এইচ, একদম বাংলা নিয়ম। দেখো এম এর মান কত 75, জি এর মান কত 9.8, এইচ এর মান কত বলো তো দেখি কত? এইচ না, এইচ মানে কিন্তু সাম্যাবস্থান থেকে উচ্চতা। তাহলে সি পয়েন্টে যখন আসবে তাহলে সাম্যাবস্থান থেকে উচ্চতা 20 মিটার। হ্যাঁ, তাহলে এটা 20 মিটার বসাবা, করলে এনার্জির মানটা বার করবা। ঠিক আছে, এই মানগুলো বার করো, একটু পরে কাজে লাগবে। তো অনুরূপভাবে ডি পয়েন্টের জন্য কত হবে বলো? ডি পয়েন্টের জন্য এম জি এইচ, এম এর মান কত 75, জি এর মান কত 9.8, এইচ এর মান কত বলো? এইচ এর মানটা হচ্ছে ডি পয়েন্টের জন্য 10 মিটার না? হ্যাঁ, বসাই দাও, করে মানটা বার করো। আচ্ছা ই পয়েন্টের জন্য কত দেখো, তাহলে ই পয়েন্টের জন্য বিভব শক্তি, তাই না? এম জি এইচ। আরে দেখো না, এই ক্ষেত্রে এইচ এর মান কিন্তু লাড্ডু। এইচ এর মান কত? লাড্ডু। তাহলে লাড্ডু হয়ে গেলে তোমার এইচ তো নাই, হ্যাঁ, সাম্যাবস্থান থেকে কোনো উচ্চতা নাই, তাহলে এইচ এর মান 0, তাহলে বিভব শক্তিও 0। তাহলে এই দুইটা মান একটু আমরা বার করে ফেলি, একটু পরে কাজে লাগবে না? বার করে ফেলছো না? মাশাআল্লাহ, তোমরা হচ্ছে কত 14,700 নাকি? আচ্ছা আমি বার করে দেখি, যদি আমার আবার উল্টা পাল্টা বলে দেয়, এটা বার করে টেস্ট করে নেই। আরে ঠিকই তো বলছে। হ্যাঁ, 14,700 জুল। তারপর হচ্ছে 75 ইন্টু 9.8 ইন্টু 10, আরে হ্যাঁ ঠিক আছে 7,350 না? ঠিক আছে না বাচ্চারা? আরেকবার টেস্ট করে নেই, কারণ মান বলে তো সমস্যা। হ্যাঁ ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখো না, শোনো না, তাহলে আমার এ পয়েন্ট যখন দেখো আমরা যখন বস্তুটাকে ছেড়ে দিছি তাহলে সে তো নিচে পড়তেছে। হ্যাঁ, তাহলে যতই নিচে পড়তেছে তার কি কমতেছে বলো না? এইচ এর মান কমতেছে। এইচ এর মান কমলে বিভব শক্তিও কমবে।
এইটাই তো আমরা দেখছি, দেখো প্রথম বিভব শক্তি বেশি ছিল, আস্তে আস্তে কমতে কমতে কত হয়েছে 0। হ্যাঁ আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে এই পয়েন্টে বিভব শক্তি ম্যাক্সিমাম, তাহলে আস্তে আস্তে যত সে নিচে নামতেছে তার বিভব শক্তি কমতেছে, কমতে কমতে এটা 0 হয়েছে। তাহলে আমাদের মোটামুটি সবগুলা পয়েন্টের বিভব শক্তি বার করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই মানগুলো আমাদের একটু পরে লাগবে, আমি একটু জাস্ট মানগুলো লেখা রাখি একটু সুবিধার জন্য। হ্যাঁ, তাহলে আমাদের একটু পরে এটা লাগবে, ঠিক আছে। ওকে, 14,700, তারপর হচ্ছে 7,350, তারপর 0। ওকে বাচ্চারা শোনো না, তাহলে আমাদের মোটামুটি বিভব শক্তির মান হয়ে গেছে গো। এখন আমরা কি করব বলো? তাহলে আমাদের তিনটা জিনিস কিন্তু বার করতে হবে বুঝার জন্য। হ্যাঁ, তাহলে আমার মোটামুটি সবগুলা পয়েন্টের বিভব শক্তি বার করা হয়েছে। এখন সবগুলা পয়েন্টে যখন বস্তুটা থাকবে, দেখো তুমি যখন এখান থেকে ছেড়ে দিছো, তাহলে সে তো নিচে নামতেছে না, হ্যাঁ নিচে নামতেছে। এখন আমাকে সবগুলা পয়েন্টের গতি শক্তি বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গতি শক্তি বার করবো। এখন আমরা গতি শক্তির মানগুলো বার করে নিচ্ছি। দেখো তাহলে এই পয়েন্টের গতিশক্তি কত একটু বলতে পারবা? আরে এই পয়েন্টের গতিশক্তি তো 0, এটা তো আমরা প্রথম প্রবলেমে করছি। কেন? কারণ এই পয়েন্টে আসলে কোনো ভেলোসিটি নাই। যেহেতু ভেলোসিটি নাই, তাহলে গতিশক্তির মান 0, ভেলোসিটির মান 0 বসাইলে হবে। আচ্ছা, এখন তোমাদের একটা দামি জিনিস শিখাই, একটু বুঝো। মনে করো আমি তোমাকে বললাম, বাবু দেখো এখানে একটা বস্তু আছে যার আদি বেগের মান 0। আচ্ছা, তুমি তাকে ছেড়ে দাও না, রাখার দরকার নাই, তাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দিলে কি হবে? সে অবশ্যই নিচে পড়বে। হ্যাঁ, তাহলে h মিটার যাওয়ার পর তার বেগের মান কত হবে সেটা কি আমাকে বলতে পারবা? শোনো না, তুমি যখন তাকে ছাড়বা, দেখো তাহলে তার উপর কিন্তু বল আছে। হ্যাঁ, নিচের দিকে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। যেহেতু বল আছে, তাহলে তার ত্বরণ হবে। ত্বরণ মানে বেগ বাড়বে। তাহলে এখানে বেগ 0 থাকলে একটু পরে বেগ 0 থাকবে না, বাড়বে। আর একটু নিচে আরো বাড়বে। তাহলে বাড়তে বাড়তে এই জায়গায় কিন্তু একটা বেগ হবে। তাহলে আমরা মোটামুটি বুঝছি যে আমরা যখন বস্তুটাকে ছাড়ছি, সে যত নিচে নামতেছে তার বেগের মান তত বাড়তেছে। বেগের মান যত বাড়তেছে তার গতিশক্তির মানও তত বাড়তেছে। হ্যাঁ, লাড্ডু ফুটছে তো মনে নাকি? হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি বুঝছি যে আমরা যখন তাকে ছেড়ে দিব, যত নিচে নামবে তার বেগের মান তত বাড়বে। বেগের মান যত বাড়বে গতিশক্তির মানও বাড়বে। আচ্ছা, আর গতিশক্তির মান আমরা এই ফর্মুলা দিয়ে বার করে ফেলবো। আচ্ছা যাই হোক, এখন বলো তাহলে h মিটার যাওয়ার পর বেগের মান কত সেটা তুমি বার করতে পারবা কিনা? হ্যাঁ, এইটার সাথে বেগের একটা সম্পর্ক আছে, b² = u² + 2gh। হ্যাঁ, এখন দেখো না, শোনো না, যদি আমরা স্থির অবস্থান থেকে ছাড়ি, হ্যাঁ শোনো, এই কলমটাকে স্থির অবস্থান থেকে ছাড়লাম, আরে পড়ে গেল, পড়বেই তো, এদিকে তাকাও। তাহলে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে আদি বেগের মানটা তো 0 হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে 0 বসাবো, তাহলে 2gh, লাস্ট পর্যন্ত হবে 2gh। তাহলে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়ার ফলে h মিটার যাওয়ার পর বেগের মান কত সেটা আমরা বার করতে পারি এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। তো এখন আমাকে বলো যে এখানে তো আমরা স্থির অবস্থান থেকেই ছাড়ছি। হ্যাঁ, তাহলে 10 মিটার যাওয়ার পর বেগের মান কত হবে, 20 মিটার যাওয়ার পর বেগের মান কত হবে, 30 মিটার যাওয়ার পর বেগের মান কত হবে, 40 মিটার যাওয়ার পর বেগের মান কত হবে, আমরা বার করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো। তাহলে বেগের মান যদি জানি, তাহলে তো আমাদের গতিশক্তিও জানা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে যখন সেখানে আসছে 10 মিটার, এখান থেকে এখানে আসছে 20 মিটার, এখান থেকে এখানে নামছে 30 মিটার, এখান থেকে এখানে নামছে 40 মিটার। তাহলে এই উচ্চতাগুলো জানা থাকলে আমরা বেগের মান জানবো, মানে গতিশক্তি জানবো। তাহলে জানলে আমরা বসে আছি কি জন্য? করি না, দেখো না। তাহলে এ বিন্দুতে কোনো বেগ নাই, গতিশক্তি নাই। এখন বি বিন্দুতে বার করতেছে, দেখো না, বি বিন্দুতে গতিশক্তির মান হবে ½ mv²। এখন শোনো, তাহলে হাফ অফ m এর মান কত? 75 না? বেগের মানটা কত দেখি বলো। ও, বেগের মান তো আমরা জানি না, বাট বার করতে পারবো, কোনো চিন্তার কোনো কারণ নাই না। বেগের মান কিভাবে বার করবো বলো? তাহলে 10 মিটার, দেখো এখান থেকে এখানে নামছে 10 মিটার না? হ্যাঁ, তাহলে 10 মিটার নামার পর বেগের মান কত আমরা এই ফর্মুলা দিয়ে বার করবো, b² = u² + 2gh'। এখানে h' বলছি কেন? এটাকে প্রকাশ করছে আর কি, যে কতটুকু নামছে সেই মানটাকে। তাহলে আদি বেগের মান তো 0, 2 × g এর মান তো 9.8, আর h' এর মান 10। বসাই দিলে দেখো তো কত আসে, 2 × 9.8 × 10, 196 আসছে, বুঝছো? এককটা কত হবে বলো তো? m²/s² আসবে, কারণ বেগের একক হচ্ছে m/s। বাট আমরা বার করছি b² এর মান, b² এর মানে বার করছি, তাহলে m²/s² এককটা হবে। তো যাই এদিকে তাকে আমরা যদি বসাই দিই, দেখো b² এর মানে কিন্তু বসাই দিয়েছি। হ্যাঁ, তাহলে m এর মানও বসাইলাম, b² এর মানটা বসাই দেই, তাহলে 196 না? ওকে, 196। দেখো তো মানটা কত আসে, তাহলে 196 × 75, এই 196 × 75 বাই 2, 7350। মজা না?
একইভাবে বাকিগুলো বার করা যাবে কিনা। হ্যাঁ, তাহলে বাকিগুলো বার করে ফেলে দেখো, সবগুলা মান আসলে লাগবে, এই জন্য বার করছি। তাহলে সি পয়েন্টের জন্য একইভাবে গতিশক্তি বার করবা। গতিশক্তির মান হচ্ছে হাফ অফ mv স্কোয়ার। বাচ্চারা বলো তো, এই জায়গার গতিশক্তি বেশি না এই জায়গার গতিশক্তি বেশি? এই জায়গা সি বিন্দুর গতিশক্তি বেশি, মানে যত নিচে নামবা বেগের মান তত বাড়বে, গতিশক্তি বাড়বে। আচ্ছা যাক, তো আমরা এখন মানটা বার করবো। দেখো তাহলে হাফ অফ এম, তাই না? এম এর মান হচ্ছে 75, কিন্তু বেগের মান তো লাগবে না, তাহলে বেগের মানটা কত হবে বলো? তাহলে এই জায়গার বেগের মান কিভাবে বার করবো? দেখো তাহলে এখানে আদি বেগ 0, তাহলে 0 থেকে কয় মিটার নামছে বলো না? আমরা কিন্তু সবসময় এখান থেকে চিন্তা করতেছে। দেখো 0, তাহলে 10 মিটার যাওয়ার পর বেগ কত? 0। 20 মিটার যাওয়ার পর বেগ কত? 0। 30 মিটার যাওয়ার পর বেগ কত? তারপর 40 মিটার যাওয়ার পর বেগ কত? বার করা যাবে। হ্যাঁ, কোন ফর্মুলা? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আদি বেগের মান 0, 2 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান 20 মিটার। হ্যাঁ, দিলে মানগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, করো না, তোমার আমার দিকে তাকাতে হবে কেন? আমার লজ্জা লাগে না বুঝি? দেখো 2 ইন্টু 9.8 ইন্টু 20, 392 আসছে, বুঝছো? এই মানগুলো সব বার করো না, বসে বসে সব বার করো। 392 করলে মানটা কত আসে দেখি? ইন্টু 75/2, 14,700 জুল। মজা না? মজা না? ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আর দুইটা পয়েন্ট আছে না, একবার করে ফেলি। দেখো তাহলে আবার ডি পয়েন্টের জন্য বলো। তাহলে ডি পয়েন্টের জন্য গতিশক্তি কত হবে? হাফ অফ এম বি স্কোয়ার নাকি? হ্যাঁ, তাহলে হাফ অফ এম এর মান কত? 75। আচ্ছা, বেগের মান কত আমি জানি না, বাট বেগের মান আমাদের বার করা যায়, কোনো সমস্যা নাই। তা আমি যখন এখান থেকে ছাইড়া দিছি, তাহলে 10 মিটার, 20 মিটার, 30 মিটার, তাহলে 30 মিটার যাওয়ার পর বেগের মান কত সেটা বার করবো। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউর মান 0, 2 এর মান তো 2, জি এর মান 9.8, আর এইচ এর মানটা 30 মিটার বসাবো না? 10, 20, 30, হ্যাঁ 30 মিটার। ওকে, বসালে মানটা কত আসে বার করি। একই নিয়ম, হ্যাঁ তোমরা করো। তাহলে এর মানটা আসছে 588, বুঝছো? ঠিক আছে না? এককটা হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আর কি। আচ্ছা, তাহলে আমরা বসাই দেই ইন্টু 75/2। আরে আরে সুন্দর সুন্দর মান আসতেছে, অনেক খুব ভালো লাগতেছে আমার। দেখো এর মান আসতেছে 22,050 জুল। মাই ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্ত তো হইলো নাকি? আচ্ছা, তাহলে আমাদের এটা তাহলে বি পয়েন্টের জন্য ছিল। আচ্ছা, এবারে দেখো এটা ডি পয়েন্টের জন্য বার করছি নাকি? আচ্ছা, এটা বি। আচ্ছা, এবার ই পয়েন্টের জন্য আমাকে একটু বলে দাও না, ই পয়েন্টের জন্য গতিশক্তি কত হবে? এটা একটু কাইল্লা কালার দিয়ে লিখি, কাইল্লা কালো আর কি, কালোকে আমরা শুদ্ধ ভাষায় কাইল্লা বলি। দেখো তাহলে হাফ অফ কত? এম বি স্কোয়ার, বুঝতেছো তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা যখন এখান থেকে ছেড়ে দিব, তাহলে 40 মিটার যাওয়ার পর বেগের মান তো একটা আছে, যেহেতু বেগ আছে তাহলে গতিশক্তিও আছে। গতিশক্তির মান হবে হাফ অফ এম বি স্কোয়ার। তাহলে হাফ অফ এম এর মান কত? 75। বেগের মানটা একইভাবে বার করবা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস 2gh। হ্যাঁ, একইভাবে বার করবা। তাহলে আদি বেগের মান 0, 2 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান হবে 40। বুঝছো তো না? 40 মিটার যাওয়ার পর বার করতেছি। তাহলে এই মানটা একটু বার করে দাঁড়াও। 2 ইন্টু 9.8 ইন্টু 40 না? হ্যাঁ 40, 700 আসছে, বুঝছো? 784। এই শেষ তো বাচ্চারা। তাহলে এই মানটা আমরা বসাই দিলাম। হ্যাঁ, 784 ইন্টু 75/2। আরে শেষ তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের পরিশ্রম শেষ। 29,400 জুল। তো তোমরা আমাকে একটু বলো যে বার করার মানগুলো বুঝছো কিনা, যে আমি কিভাবে বার করছি। এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। তাহলে আমরা ফার্স্টে বার করছিলাম যে এই পয়েন্টগুলোতে বিভব শক্তি কত, এটা আমরা বুঝছি। তারপর আমরা বার করলাম এই পয়েন্টগুলোতে গতিশক্তি কত। ঠিক আছে, এই মানগুলো আসলে গ্রাফ আঁকার জন্য লাগবে, তো এই জন্য আমি জাস্ট মানে বার করছি আর কি, যদিও সব একই নিয়ম। ঠিক আছে, তাহলে আমাদের 10 মিটার যাওয়ার পর, 20 মিটার যাওয়ার পর, 30 মিটার যাওয়ার পর, 40 মিটার যাওয়ার পর বেগের মান কত, গতিশক্তির মান কত সেটা আমরা বুঝছি। সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটা করে কমেন্টে জানাও। ঠিক আছে, অল ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এই দেখো কত কিউট, দেখছো ওরা কি সুন্দর করে কমেন্ট করে। ঠিক আছে, তাহলে এখন দেখো শোনো, তাহলে আমাদের তো তিনটা জিনিস লাগতো না? হ্যাঁ, এই পয়েন্টগুলোতে বিভব শক্তি কত, এই পয়েন্টগুলোতে যখন সে আসবে গতিশক্তি কত হবে, এবং সময়টা কত লাগবে সেটা আমাদের এখন লাগবে না। আচ্ছা দেখো, সময়টা বার করে ফেলবো। দেখো ইউ দিয়ে, ইউ মানে তো বুঝছো, ইউ মানে ফু দিয়ে। আচ্ছা দেখো কীভাবে বার করি, এগুলোকে মুছে নিই। দেখো শোনো কীভাবে বার করি, একটু টেকনিকটা তোমাকে বুঝাই দেই। আচ্ছা বলো তো বাবু, যদি এখানে একটা বস্তুর আদিবেগ 0 হয়, সে যদি 8 মিটার যাইতে টি সময় লাগাই দেয়, আরে ছেড়ে দিলা তো, তাহলে সে 8 মিটার যেতে তো একটা সময় লাগাবে না? লাগাবে। তাহলে 8 মিটার যেতে সে টি সময় লাগাইছে। তুমি কি জানো এইচ এর সাথে টি এর সম্পর্ক কি, রিলেশন কি?
রিলেশন, হ্যাঁ তুমি জানো, আমি জানি s = ut প্লাস হাফ অফ এর স্কয়ার, এটা তুমি ছোটকালে পড়ছিলা। এটা হচ্ছে টাইমের সাপেক্ষে দূরত্বের রিলেশন। তাহলে এই ক্ষেত্রে আমরা দূরত্বকে h দ্বারা প্রকাশ করতেছি, আর এই ক্ষেত্রে ত্বরণের মানটা হবে g × t স্কয়ার। এটাই হবে আমাদের রিলেশন, তাই না বাচ্চারা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আদিবেগ যদি 0 হয়, স্থির অবস্থান থেকে যদি ছাড়ি, স্থির অবস্থান আদিবেগ u যদি থাকে, h মিটার যেতে কত সময় লাগবে সেই জিনিসের ফর্মুলা এইটা। কিন্তু আমরা যে অবস্থান নিয়ে চিন্তা করতেছি তার আদি অবস্থা 0, মানে আমরা 0 অবস্থান থেকে ছাড়তেছি, তাহলে h মিটার যেতে যদি t সময় লাগে তাহলে তার রিলেশন আমরা বার করছি। যেহেতু আমাদের আদিবেগ 0, তাহলে এই টার্মটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, তাই না? কারণ আমরা তাকে ছাড়তেছি কি অবস্থা থেকে? 0 অবস্থা থেকে। হ্যাঁ গুড। তাহলে এই যে 0 অবস্থান থেকে ছাড়তেছি, তাহলে সে h মিটার যেতে কত সময় লাগে তার রিলেশন এটা হবে। তাহলে আমাদের বেগের মানটা 0 বসাই দেই না, তাহলে হাফ অফ কত হবে? gt স্কয়ার। এটা হচ্ছে এইচের রিলেশন হচ্ছে না? আচ্ছা এইচের রিলেশন, তাহলে লাস্ট পর্যন্ত হবে হাফ অফ gt স্কয়ার। এই শোনো, এটা কার মান? h = হাফ gt স্কয়ার রিলেশন পাইছি, বাট আমাদের তো বার করতে হবে টাইম। তাহলে টাইমের মান বার করো না, সমস্যা নাই তো। টি স্কয়ারের মান বার করলে 2 দ্বারা গুণ g দ্বারা ভাগ, তাহলে 2h/g হবে না? 2 দ্বারা গুণ করলে 2h, g দ্বারা ভাগ হবে। তাহলে টি এর মান কত হবে? √2h/g। এটা হবে কিনা? হ্যাঁ আমরা এটাই মনে রাখবো, বুঝছো? বাট কীভাবে আসছে এটা তো বুঝতে পারছো। তো এখানে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা জাস্ট মাথায় রাখলা যে কি, যদি তুমি স্থির অবস্থান থেকে ফেলে দাও, এটা কিন্তু অনেক কাজে লাগে এই ফর্মুলাটা। হ্যাঁ আমরা যখন এইচএসসি ধরবে এডমিশন করবা, তখন দেখবা যে আমরা অনেক ছোট এই ফর্মুলা, এরকম টাইপের ফর্মুলাগুলো ইউজ করে অনেক বড় প্রবলেম সলভ করে ফেলবো, ঠিক আছে? তো দেখো আমরা এটা একটা টেকনিক হিসেবে ইউজ করতেছি। যদি আমাদের আদিবেগ 0 হয়, আমরা যদি তাকে ছেড়ে দেই, তাহলে h মিটার যেতে যে সময়টা লাগবে সেটা যদি t হয়, তাহলে ওই t এর মানটা আমরা বার করে ফেলতে পারি। কিভাবে? √2h/g। এর মানে হচ্ছে, তোমাকে যদি আমি বলি, বাবু বলো তো, স্থির অবস্থান থেকে ছেড়ে দিয়েছি, এখানে দেখাই, দেখো স্থির অবস্থান থেকে তাকে আমি ছেড়ে দিয়েছি। কাকে ছেড়ে দিয়েছি? বস্তুটাকে ছেড়ে দিছি। তাহলে আমাকে বলো তো 10 মিটার যাওয়ার পর তার এই জায়গায় সময়টা কত লাগবে, মানে 10 মিটার যেতে সময় কত লাগবে বার করতে পারবে কিনা? অবশ্যই, কেন পারবা না? √2h/g, h এর মানটা 10 হবে। এই এইচটা কিন্তু বাচ্চারা কত মিটার যাওয়ার পর সময় বার করছি সেটারই রিলেশন, ঠিক আছে? তাহলে 10 মিটার যাইতে কত সময় লাগবে সেটা আমরা বার করতে পারবো। আচ্ছা আমি যদি বলি, বাবু বলো তো 20 মিটার যাইতে তার কত সময় লাগবে, মানে 20 মিটার নামতে কত সময় লাগবে? একই রিলেশন না? এই শোনো না, তাহলে আমরা যদি এই জায়গায় দেখো, আমরা কিন্তু আমাদের পয়েন্টে চলে আসছে। দেখো যদি আমাদের এই জায়গার সময়টাকে আমরা 0 ধরি, মানে আমরা যদি এখান থেকে ছেড়ে দেই, তাহলে 10 মিটার যাইতে তার কত সময় লাগবে? মানে এই 10 মিটার নামতে কত সময়, 20 মিটার নামতে কত সময়, 30 মিটার নামতে কত সময়, 40 মিটার নামতে কত সময়, আমরা বার করতে পারবো কিনা? হ্যাঁ এই ফর্মুলা দিয়ে এখন বার করে ফেলবো, বিষয়টা বুঝছো? তাহলে আমাদের রিলেশনটা আমরা আগে বুঝে নিছি যে রিলেশনটা কি হয়। তা আমরা এখন এই রিলেশন দিয়ে 10 মিটার নামতে কত সময়, 20 মিটার নামতে কত সময়, 30 মিটার নামতে কত সময়, 40 মিটার নামতে কত সময়, এটা বার করতে পারবো। আর আমার তো এটাই দরকার যে 10 মিটার নামতে মানে বি পয়েন্টে আসতে কত সময়, সি পয়েন্টে আসতে কত সময়, ডি পয়েন্টে আসতে কত সময়, আর ই পয়েন্টে আসতে কত সময়। এটাই কি আমার লাগবে না বাচ্চারা? এটাই আমার লাগবে। তো বসে আসছে কেন, করে ফেলি। ওকে, তাহলে দেখো আমরা এই রিলেশনটা ইউজ করে ফেলবো। হ্যাঁ তাহলে দেখো, তাহলে শেষ তো, শোনো না, তাহলে এই পয়েন্টের সময়টা কত? এই পয়েন্টের সময়টা আমাদের 0, কারণ এখান থেকে আমরা কাউন্ট শুরু করছি। কি শুরু করছি? কাউন্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পয়েন্টের সময়টা 0 ধরছি, এটা আমাদের এই পয়েন্টের অবস্থানটা 0। তাহলে 10 মিটার যাওয়ার পর বি পয়েন্টে আসছে, তাহলে বি পয়েন্টে আসতে তার সময় কত? √2h/g। হ্যাঁ তাহলে 2h এর মান 10 মিটার, g এর মান 9.8, বসাই দিলে মানটা পাবা কিনা? হ্যাঁ তোমরা এই মানগুলো একটু বার করো। সি বিন্দুতে আসতে দেখো, তাহলে এ থেকে সি বিন্দুতে আসতে মানে 20 মিটার না? 20 মিটার নামতে কত সময়, এটা আমরা বার করতে পারি। √2h/g, 2h এর মান 20, g এর মান 9.8। তোমরা সিরিয়ালের মানগুলো একটু বলো। ডি পয়েন্ট আসতে কত সময়? √2h/g। হ্যাঁ h এর মান কত? 10, 20, 30। হ্যাঁ আর জি এর মান 9.8। আহা সব বের হয়ে যাচ্ছে, কি যে ভালো লাগতেছে আমার। তাহলে ই পয়েন্ট আসতে কত সময়, এটাই তো আমাদের লাস্ট। হ্যাঁ তাহলে এই সময়টা আমরা বার করতে পারবো √2h/g দিয়ে। তাহলে 2 × h এর মান কত? 40, জি এর মান 9.8, বসাইলে মানগুলো পেয়ে যাবে। এই মানগুলো কিন্তু আমার লাগবে, ঠিক আছে? তাহলে 1.43 না? আচ্ছা গুড। তোমরা কত ভালো জানো, আমি বলি আমার আম্মুকে যে আম্মু এই যে 23 বেচে যারা স্টুডেন্ট আছে না, অ্যাসাইনমেন্ট করতেছে, তারা অনেক ভালো, জানেন আম্মু? তারা গুল্লমূল্য কিউটের ডিব্বা মনে করতেছে পাম দিচ্ছে। আরে না, তো দেখা এদিকে দেখাও, এটা তো হইলো না। তারপরে কত?
2.02 না, আচ্ছা গুড, 2.02 সেকেন্ড, মাশাআল্লাহ তোমরা অনেক ভালো। তারপরে কত সেকেন্ড? 2.47 না, হ্যাঁ গুড, মাশাআল্লাহ। তারপর দেখেন আর বলে না, তাড়াতাড়ি বলো না, তারপরটা কত বলো না, 2 পয়েন্ট কত, দেখো আমি করি তোমাদের এই লাস্টটা করে ফেলি না, তাহলে 2 × 40, একদল লোক দেখো আমি করার পর দিবে 2.86 না, ওকে 2.86। হ্যাঁ বাচ্চারা শোনো না, 85 না, একই কথা 86, ওকে শোনো না, তোমার কাজ কিন্তু শেষ, তুমি যে এত পরিশ্রম করছো আসলে এই মানগুলো বার করাটাই হচ্ছে কাজ, এরপর আর কোনো কাজ নাই। শোনো আমি একটু বার করি, দেখো তোমাকে সিস্টেমটা বলে দেই। তো তোমাকে কিন্তু আসলে এই মানগুলো বার করতে বলে নাই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার কি বার করতে বলছে? তোমাকে বলছে যে এই পয়েন্টগুলোতে তুমি গ্রাফ আঁকো, গ্রাফ আঁকার জন্য আমাদের এই ভ্যালুগুলো লাগবে, এই জন্য না বার করছি। তো এখন দেখো আমরা গ্রাফ আঁকবো, শোনো আমরা এখন কি আঁকবো বাচ্চারা বলো? গ্রাফ আঁকবো, হ্যাঁ। তো এটা আমরা মুছে দিই, দেখো তাহলে আমাদের গ্রাফ আঁকার জন্য আমাদের যে ভ্যালুগুলো লাগবে সেটা আমরা বার করছি। তাহলে আমাদের টাইমের রেসপেক্টে বিভব শক্তির গ্রাফ আঁকে ফেলতে পারবো, হ্যাঁ। আচ্ছা দেখো আমরা 5টা পয়েন্ট আমাদের আছে, 5টা পয়েন্ট এ বি সি ডি ই, তাই না? 5টা পয়েন্ট, তাহলে 1 2 3 4 5, ওকে। এটা হচ্ছে টাইমের রেসপেক্টে বিভব শক্তির একটা গ্রাফ বক্স বানাইলাম, আর ওটা হচ্ছে টাইমের রেসপেক্টে গতিশক্তির একটা বক্স বানাচ্ছি। দেখো 1 2 3 4 5। তো শোনো এবার মানগুলো বসাই। তাহলে আমাদের টাইমগুলো কত কত ছিল? ফার্স্ট টাইমটা ছিল 0, তারপরে টাইমটা কত ছিল? 1.43 না, আচ্ছা দেখ 43, তারপরে কত 1.43 পরে সরি 1 না 2.02 না, আচ্ছা তারপরে টাইমটা কত? 2.47, মাশাআল্লাহ মাশাআল্লাহ 2.47, তারপরে হচ্ছে 2.86 না, তাহলে কত পাইলাম? 6 পাইছি না, আচ্ছা ওকে। তাহলে এই মানগুলো তো আমরা মানে দেখো এটা এর জন্য, এটা বি এর জন্য, এটা সি এর জন্য, এটা ডি এর জন্য, এটা ই এর জন্য না, আমি তো মুছে দিয়েছি, পয়েন্টগুলো আমি এখানে হাইলাইট করে দিলাম। তাহলে এখানেও সেম, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট আমাদের, হ্যাঁ। তাহলে আমি এখানে টাইমগুলো একটু লিখে নিই, বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? একটু কমেন্টে জানাও না, তোমরা কমেন্টেই করতে চাও না, কেমন জানি করো আমার সাথে, সহজ সরল পেয়ে সবাই আমার সাথে কেমন জানি করে। তো দেখো শুরু করি। ওই শোনো মানগুলো না তুমি সব বার করছো না, এই যে এ পয়েন্টের বিভব শক্তি কত, বি পয়েন্টের বিভব শক্তি কত, সি পয়েন্টের বিভব শক্তি কত, ডি পয়েন্টের ই পয়েন্টের বিভব শক্তি কত, এগুলো বার করছিলা তো, হ্যাঁ। সেম ভাবে বাচ্চারা দেখো এ পয়েন্টের গতিশক্তি কত, বি পয়েন্টের গতিশক্তি কত, সি পয়েন্টের গতিশক্তি কত, ডি পয়েন্টের ই পয়েন্টের, এই মানগুলো বার করছি। তো এই মানগুলো আমি একটু লিখে ফেলি, হ্যাঁ, তো আমাদের গ্রাফটা আঁকতে সুবিধা হবে। এটা ছিল 29,400 নাকি, তারপরটা কত ছিল বলো? তারপরে ছিল 22,050 না, তারপরটা 14,700 নাকি, আচ্ছা তারপর 7,350, 7,350, তারপরে 0, আর এই ক্ষেত্রে ছিল উল্টা, দেখো 0 7,350, তারপর 14,700, তারপর হচ্ছে 22,050, তারপর হচ্ছে 29,400। এই মানগুলো ছিল না যে পয়েন্টগুলোতে আমরা মানগুলো বার করছি, এরকমই ছিল। তো যাই হোক আমরা যে কাজ করছি দেখো আমাদের যে 5টা পয়েন্ট আছে, ওই 5টা পয়েন্টের কোন সময়ে কোন বিভব শক্তি, কোন সময়ে কোন বিভব শক্তি, কোন সময়ে কোন বিভব শক্তি হয় এগুলো বার করছি। ওই বস্তুটার কোন সময় কত গতি শক্তি হয় এগুলো আমরা বার করছি। এরপরের কাজ কি? এরপরের কাজ আর কিছুই না, গ্রাফ আঁকা। শোনো আমরা গ্রাফ এঁকে ফেলি, দেখো টাইমের সাপেক্ষে বিভব শক্তির গ্রাফ, টাইমের সাপেক্ষে গতিশক্তির গ্রাফ, তাই না বাচ্চারা? হ্যাঁ, তাহলে এটা আমাদের 0 টাইমগুলো দিবা, হ্যাঁ 1.43, 2.02, 2.47, তারপর 2.86, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি এই মানগুলোর জন্য তুমি বসাবা, হ্যাঁ, যে তোমার প্রথমে কিন্তু দেখো যখন তোমার সময় 0 তখন মান কিন্তু বেশি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? হ্যাঁ, এই মানটা ছিল 29,400, তাহলে এই মানগুলো দিবা, হ্যাঁ। তাহলে তোমার 0 সময় একটা বিভব শক্তি ছিল, এরপরের সেকেন্ডে বিভব শক্তি কিন্তু কমছে, হ্যাঁ। তাহলে তোমার গ্রাফটা আসলে ফরম্যাটটা এরকম হয়, বুঝছো, এরকম হয়ে কমে, মানে এরকম বাঁকা হয়ে কমে। তুমি যদি সবগুলো পয়েন্ট বসাও এরকম পাবা। তাহলে 0 সময় আমার বিভব শক্তি বেশি ছিল, তারপর যত সময় বাড়তেছে আমার বিভব শক্তি তত কমতেছে, বিভব শক্তি তত কমতেছে, কমতে কমতে তুমি দেখবা যে 2.86 সেকেন্ড পর বিভব শক্তি কমতে কমতে 0 হয়ে যাবে, তাই না? এরকম করে, কিরকম করে, এরকম করে, হাত দিয়ে দেখাও না কেমন করে, এরকম করে। আচ্ছা এরকম বাঁকা হয় তুমি গ্রাফটা পাবা আর কি।
ঠিক সেম আমরা যদি গতিশক্তিটা আঁকি, দেখো টাইমের মানটা 0, এটা 0 সময়, 1.43 সময়, 2.02 সময়, 2.47, 2.86। তুমি যখন এই মানগুলো বসাবা এই গ্রাফটা হবে এরকম, কিরকম, এরকম, কিরকম, এরকম। হ্যাঁ, তো যাই হোক মানগুলো যখন বসাবা তখন এই গ্রাফটা এরকম হবে। হ্যাঁ, তো এই মানগুলো দেখবা যে পয়েন্টগুলো এইগুলো ছেদ করবে, বসাইলে আরে এই পয়েন্ট কই গেল, ধারা এই যে এরকম, এই যে এরকম বাঁকা হবে আর কি। বুঝছো ব্যাপারটা, না বুঝো নাই? বুঝছো, মানে এক এক পয়েন্টের জন্য তো তোমার একটা গতিশক্তির ভ্যালু আছে, তাহলে তুমি এদিকে গতিশক্তির মানগুলো বসাবে, এদিকে সময় বসাবে, তখন গ্রাফটা এরকম বাঁকা হবে। আহ কি সুন্দর, আহ কি সুন্দর। আর বিভব শক্তি এরকম নামে, এটা সুন্দর। বুঝছে কিনা বলো না মাই ডিয়ার স্টুডেন্ট, বলো না বুঝছে কিনা? এটি একটা শোনো, তোমারে বলছে কি এই যে টাইমের রেসপেক্টে বিভব শক্তি, টাইমের রেসপেক্টে গতিশক্তি গ্রাফ আঁকো। তারপরে শুধু আঁকবো এটি শেষ করে নেয় তারা কি মানে কি বলবো, তারা কি কঠোর, কি নির্দয়। তারা আবার বলতেছে এটা আবার একটু ব্যাখ্যা করেও দাও কি হচ্ছে এখানে, তাহলে ব্যাখ্যাটা করে দেয়। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে গ্রাফটা কি হয়। তাহলে টাইমের রেসপেক্টে বিভব শক্তির গ্রাফে আমরা দেখলাম শুরুতে বিভব শক্তি বেশি ছিল, আস্তে আস্তে বিভব শক্তির মান কমতে কমতে 0 হয়েছে। এটা আমরা জানি যে বস্তু যখন উপর থেকে নিচে নামে বিভব শক্তি কমে, এবং এটা কত সময় পর্যায়ে কমে, 2.86 সময় পর্যায়ে 0 হয়। আর গতিশক্তিটা কি হয়, প্রথমে 0 ছিল, যত সময় যায় বেগের মান বাড়ে, গতিশক্তি বাড়ে, তাই না? তো এইটাই আমরা দেখতেছি যে সময় সাপেক্ষে সময় বাড়তেছে, গতিশক্তি বাড়তেছে, সময় বাড়তেছে, গতিশক্তি বাড়তেছে, এবং 2.86 সময় পর ম্যাক্সিমাম গতিশক্তি হয়েছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে এটাই ছিল আমাদের গ্রাফ আঁকতে বলছে, এবং গ্রাফটাতে কি হচ্ছে এটা একটু ব্যাখ্যা করে দিতে বলছে। ঠিক আছে, তো আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই দিয়েছি। আমাদের যে ডেমো সলভটা দেওয়া থাকবে আমাদের গ্রুপে, তোমরা দেখে নিজের মতো করে সুন্দর করে জমা দিবা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের মোটামুটি গ নাম্বারটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমরা লাস্ট প্রবলেমটা করে দেই, তারপর ছুটি। আহা কি মজা না বলো তো? ফিজিক্স আসলে মজা। বিষয়টা কি জানো, মানে ফিজিক্স বিষয়টা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আসলে তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি নিয়মটা বুঝতে হবে বা বিষয়টা কি হচ্ছে এটা ফিল করতে হবে। তুমি যদি এটা বুঝো যে কি হচ্ছে, তাহলে তুমি দেখবা যে মুখস্থ ছাড়াই তুমি আসলে বুঝে বুঝে প্রবলেমগুলো সলভ করতে পারবা। বাট অন্য সব সাবজেক্ট কিন্তু তোমাকে মনে রাখতে হয়। কেমিস্ট্রি মনে রাখতে হয় যে এটার সাথে এটা দিলে কি হয়, এটা মনে রাখতে হয়, তাই না? এবং কেমিস্ট্রি ছাড়া কিন্তু দেখাইতে পারবে না যে এটা দিলে এটা যে হয়, এটা দেখাইতে পারবে না। কিন্তু ফিজিক্সে এই সুযোগটা আছে, এই যেটা হচ্ছে তুমি একটা বস্তুকে ফেলে দাও, আজকে তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে তাকে ছাদ থেকে ফেলে দাও, পড়ার পর পরন্ত বস্তুর অ্যাসাইনমেন্টটা করে ফেলো। এই কাজ করো না, ডোন্ট ট্রাই ইট অ্যাট ইউর হোম। বাসাতে করো না, বাসার বাইরে করবে নাকি, কোনো জায়গায় করো না বাচ্চারা, এগুলো করা যাবে না। জাস্ট বলছি আর কি। তো এই যে জিনিস, মানে বিষয়টা হচ্ছে ফিজিক্সের বিষয়টা হচ্ছে ফিল করে পড়া যায়, দেখে দেখে পড়া যায়, মজা আছে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমাদের এই পর্যন্ত আমরা বুঝলাম। ওকে, গ নাম্বারটা সবাই ক্লিয়ার হয়েছে না? সবাই একটু কমেন্টে জানাবা। তো শোনো, তাহলে আমরা লাস্ট আমাদের যে জিনিসটা বলছি কি জানো, তো আমি এই জিনিসটা এখানে একটু বলি। লাস্ট তোমাকে বলছে এই দুইটা গ্রাফকে কম্বাইন করো। লাস্ট 4 নাম্বার যেটা বলছে, কম্বাইন করে কি দেখাইতে বলছে দেখো। তো আমরা যদি দুইটাকে কম্বাইন করি, মানে টাইমের রেসপেক্টে মনে করো শক্তি দিচ্ছি। হ্যাঁ, বুঝো বিষয়টা, বুঝো টাইমের রেসপেক্টে শক্তি। তাহলে আমরা তো বুঝে গেছি যে আমাদের বিভব শক্তির গ্রাফটা এরকম হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু সুন্দর করে আঁকার জন্য আমরা একটু দুষ্টামি করে নিচ্ছি। দেখো এই যে এরকম সোজা। ওকে, ঠিক আছে, এটা তো বুঝছো না? এটা কার গ্রাফ না বাচ্চারা? এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ। বিভব শক্তি এভাবে কমতে কমতে 0 হয়। হ্যাঁ, আর তুমি যদি গতিশক্তির গ্রাফ আঁকো, গতিশক্তিটা এরকম হবে। মানে আমি তো রাফলি আঁকতেছি, এরকম আর কি, এরকম হবে, মানে আস্তে করে বাড়বে। হ্যাঁ, ওকে, মানে এরকম করে একটা বিভব শক্তি নিচে নামবে, গতিশক্তি উপরের দিকে উঠবে। আচ্ছা, এখন শোনো, এই পয়েন্টটা কত ছিল? এটা হচ্ছে 2.02 সেকেন্ড। হ্যাঁ, এবং এটা কিন্তু তোমার মাঝখানের পয়েন্ট ছিল, তাই না? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডি পয়েন্ট, আর এটা হচ্ছে আমার ই পয়েন্ট ছিল। এই মনে আছে তো না? আচ্ছা শোনো, তাহলে আমি একটু মানগুলো একটু বলি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0 সময়, এটা হচ্ছে 1.43, এটা হচ্ছে 2.47, আর হচ্ছে 2.86। ওকে, শোনো 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 মাই ডিয়ার স্টুডেন্ট, একটু দেখো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি কি কাজ করি, শোনো, আমাদের যে জিনিসটা বার করতে বলছে, তোমার বার করতে বলছে যে তুমি এই যে বিভব শক্তি গতিশক্তির যে দুইটা গ্রাফ আছে, এটাকে একসাথে কম্বাইন করো, করে তুমি দেখাও যে দেখো তো এই পয়েন্টে দুইজন ছেদ করছে কিনা। হ্যাঁ, এই পয়েন্টে ছেদ করছে। তাহলে এই যে এই পয়েন্টে যে ছেদ করলো, তাহলে এই পয়েন্টে খেয়াল করো তো, দেখো এখানে এটা তো বিভব শক্তির গ্রাফ, আর এটা কি ছিল? এটা গতিশক্তির গ্রাফ ছিল। তাহলে গতিশক্তির মানটা আস্তে আস্তে বাড়তেছে।
হ্যাঁ, আর বিভব শক্তির মানটা আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাহলে শুরুতে বিভব শক্তি বেশি ছিল, আস্তে আস্তে এটা কমতে কমতে জিরো হয়েছে। আর এই মানগুলো আছে কি, এগুলো হচ্ছে তোমার এগুলো হচ্ছে গতিশক্তির মান আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এখন এই পয়েন্টের জন্য চিন্তা করো তো, এই পয়েন্টে তোমার মনোযোগ দিবা, এই পয়েন্টে গতিশক্তির মান যা বিভব শক্তির মান কি সেম কিনা। হ্যাঁ, এবং এটা মোটামুটি এই পয়েন্টে হয়, মানে সি পয়েন্টটা হয়, বুঝছো? আচ্ছা, তাহলে তোমাকে বার করতে বলছে যে পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তি সমান হয় ওই পয়েন্টের উচ্চতাটা পুরো উচ্চতার কত অংশ সেটা তোমাকে বলতে বলছে। আচ্ছা, তো আমরা তো বুঝে গেছি বিষয়টা, দেখো মনোযোগ দিবা। এটা তোমার এ পয়েন্ট ছিল, এটা তোমার সি পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল না? ওকে, আমি তো চিত্রটা মুছে দিয়েছিলাম, তাই দিকে তাকাও। তো এটা 40 মিটার উচ্চতা ছিল। হ্যাঁ, এটা তোমার কয় মিটার উচ্চতা ছিল বলো? এটা তোমার 30 মিটার না? হ্যাঁ, এটা 20 মিটার, এটা হচ্ছে 10 মিটার। হ্যাঁ বাচ্চারা শোনো না, হয়ে গেছে। যদি আমরা এখান থেকে উচ্চতাটা ধরে নেই, তো দেখো তোমারে বার করতে বলছে যে জায়গায় তোমার, দেখো তুমি যখন গ্রাফটা এরকম করে ছেদ করবা, মানে দুইটাকে একসাথে কম্বাইন করবা, দেখবা যে একটা পয়েন্টে তারা ছেদ করবে। যে পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্টে বিভব শক্তির মান যা গতি শক্তির মান তাই। এবং তুমি দেখবা যে ওই পয়েন্টটা আসলে 2.02 সেকেন্ড। তাহলে 2.02 সেকেন্ডটা সেটা আসলে সি বিন্দুতে থাকে। হ্যাঁ, তাহলে সি বিন্দুতে যদি থাকে তাহলে সি বিন্দুর যে উচ্চতাটা সেটা মূল উচ্চতার কত অংশ? সেটা হচ্ছে মূল উচ্চতার অর্ধেক অংশ। এই জিনিসটা তোমাকে গ্রাফ থেকে তারা এক্সপ্লেইন করতে বলছে। তো তুমি এইরকম করে দুইটাকে একসাথে করে একটা কম্বাইন গ্রাফ আঁকবা, আঁকে তুমি বলবা যে হ্যাঁ, যে পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তি সমান সেই জায়গায় তোমার সেই উচ্চতাটা মূল উচ্চতার, মানে 40 মিটার যে উচ্চতাটা আছে তার কত অংশ? সেটা হচ্ছে অর্ধেক অংশ। কি অংশ? অর্ধেক। হ্যাঁ, কারণ কি সি আছে 20 মিটার উচ্চতায় আর এ আছে, এ তো মেইন উচ্চতা মানে পুরো উচ্চতা সেটা 40 মিটার। তাহলে 40-এর অর্ধেক হচ্ছে সি পয়েন্ট, মানে 20 মিটার। ঠিক আছে, মানে হাফ হবে। ওকে, তাহলে সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এটা তোমাকে গ্রাফ থেকে বলতে বলছে, এটা বললে তুমি 2 মার্ক পেয়ে যাবা। 3 নাম্বার যেটা ছিল ওইটা তোমার 4 মার্ক ছিল না? হ্যাঁ, ওকে, মোটামুটি 10 মার্কের একটা অ্যাসাইনমেন্ট। আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাই দাও। হ্যাঁ, ওকে, তাহলে তোমরা হচ্ছে মানে বুঝছো কিনা আগে বলো, তারপর আমাদের এই গ্রুপে আমরা একটা ডেমো সলভ দিয়ে দিব, তোমরা মিলে নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা জমা দিবা। ঠিক আছে, আর আমাদের পরবর্তী সব অ্যাসাইনমেন্টগুলো আমরা আমাদের এই গ্রুপটাই নিয়ে আলোচনা করব, তোমরা যারা 23 ব্যাচ আছো। হ্যাঁ, আর আমাদের এইচএসসির তোমার কয়েকটা অধ্যায়, ভেক্টর, নিউটনের বলবিদ্যা প্লাস আরও কয়েকটা অধ্যায় আমরা এই গ্রুপে শেষ করব। হ্যাঁ, তাহলে যারা আমাদের এই গ্রুপে যুক্ত হয় না এখনও তারা যুক্ত হয়ে যাও। কেউ যদি ইউটিউব থেকে আমাদের ক্লাসটা দেখে থাকো তাহলে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, যোগ হয়ে যাও। আর তোমরা যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা ইনভাইট করে আমাদের এই গ্রুপে অ্যাড করে দিও, তাহলে সেই সব ক্লাসগুলো পাবে, সমস্যা নাই। ঠিক আছে, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। ওকে ওকে, ঠিক আছে বাচ্চারা, তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, তো আমরা শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, আর আমরা ভেক্টর অধ্যায়টা শুরু করব। তোমরা যারা এইচএসসি-তেই বেশ আছো, আমরা 2-1 দিনের মধ্যে আমাদের একদম এইচএসসি কোর্সটা প্রথম থেকে রান করব। হ্যাঁ, এবং প্রথম কয়েকটা অধ্যায় সবার জন্য ফ্রি থাকবে, সবাই মানে করতে পারবে, সমস্যা নাই। এই জন্য যারা ফ্রেন্ড সার্কেল এখনও গ্রুপে যুক্ত হয় নাই অ্যাড করে নিও। ঠিক আছে, ওকে, তো ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো, তাহলে আমরা শেষ করে দিব এখনই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত তাহলে থাকলো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।